তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা লাস্ট ক্লাসে ওই কস্ট ম্যানেজমেন্টের কস্ট ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছিলাম। তো আজকে এই চ্যাপ্টারে কিছু ডিফারেন্ট এরিয়াস, মানে আমরা যা বলছিলাম ক্লাসিফিকেশন তারপরের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, বলো। হুম। ধরো যে অংশটা এক্সপায়ার্ড হয়ে যায় তাকে বলা হয় এক্সপেন্স, আর যে অংশটা আনএক্সপায়ার্ড থাকে সেটাকে বলা হয় অ্যাসেট। আর দুইটার কম্বিনেশনকে বলা হয় হচ্ছে তোমার কস্ট। ধরো তোমার একটা মেশিন কিনছো তুমি 1,00,000 টাকা দিয়ে, এই 1,00,000 টাকা মেশিন তুমি 10 বছর ইউজ করবা, তাহলে 1,00,000 টাকা হচ্ছে তোমার কস্ট। ফার্স্ট ইয়ার শেষে তোমার এটা আর যাবে হচ্ছে তোমার 9 বছর। তাহলে ফার্স্ট ইয়ার শেষে তুমি কি করবা? 1,00,000 টাকা দাম হলে 10,000 টাকা প্রথম বছরের অবচয় হিসাবে খরচ দেখাবা এখানে। তাহলে এই যে 10,000 টাকা তুমি ইউজ করে ফেললা, আর বাকি 90,000 আনইউজড আছে। আনইউজ পোর্শনকে বলা হয় আনএক্সপায়ার্ড, ইউজ পোর্শনকে বলা হয় এক্সপায়ার্ড। তাহলে এক্সপায়ার্ড কস্ট ইজ নোন অ্যাজ এক্সপেন্স। কস্টের যে অংশটা এক্সপায়ার্ড হয়ে যায় সেটা হচ্ছে এক্সপেন্স, আর যেটা আনএক্সপায়ার্ড থাকে সেটাকে বলা হয় অ্যাসেট, কারণ এটা তোমাকে ফিউচারে সুবিধা দিবে। বাকি 90,000 টাকার ভ্যালু আগামী 9 বছর তোমাকে সুবিধা দিবে। আর টোটাল যে এক্সপায়ার্ড আনএক্সপায়ার্ড দুটার কম্বিনেশনকে বলা হয় কস্ট। টোটাল 1,00,000 টাকা। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন যেটা সেটা হচ্ছে তোমার এক্সপেন্স। হ্যাঁ, মানে সান কস্টটা হচ্ছে ডিসিশন মেকিং এর সময় বিষয়টাকে ইউজ করা হয়। ধরো যেই কস্টটা তুমি অলরেডি ইনকার করে ফেলেছো, তুমি ধরো একটা এয়ার কন্ডিশনার মেশিন, মানে তুমি তোমার রুমের জন্য অ্যাসেসমেন্ট ঠিক করলা, করে তোমার হয়তো 1.5 টনের একটা এসি লাগবে, তুমি 1 টনের একটা এসি আনলা। তো আনার সাথে সাথে কিন্তু তুমি অলরেডি এসিটা কিনে ফেলছো, পেমেন্ট করে ফেলছো। এখন তোমার বন্ধু যখন, তার হয়তো 1 টনের লাগবে, বাট সে জানে এটা তুমি ইউজ করো নাই, কিছু করো নাই, শুধুমাত্র মেজারমেন্টের কারণে তোমার এটা হয় নাই। তার সে যদি তোমার কাছ থেকে কিনতে চায়, সে কিন্তু শোরুম রেট তোমাকে দিবে না, তুমি তার চেয়ে কম দাম অফার অফার করবে, তাই না? তোমাকে তো আর শোরুম থেকে হলে সে শোরুম থেকে নিবে, তোমার কাছ থেকে কেন নিবে, তাই না? তাহলে বিষয়টা কি, যেটা তোমার অলরেডি ডিসিশন টেকেন সেটা হচ্ছে তোমার সাঙ্ক, বা টোটাল যে অ্যামাউন্টটা লেগেছে সে অ্যামাউন্ট হচ্ছে তোমার ফিক্সড। ফিক্সড ব্যাপারটা হচ্ছে প্রোডাকশন হোক বা না হোক, ইউজ হোক বা না হোক, এই পরিমাণ খরচ তোমার একটা সার্টেন ইন্টারভেলে হতে থাকবে। আর একটা পার্টিকুলার ডিসিশনের জন্য তুমি যখন ওই কস্টে ইনকার করে ফেলবা, তখন সেটাকে বলা হচ্ছে সাঙ্ক। হ্যাঁ, না, অ্যাডভার্টাইজমেন্টের যে খরচটা সেই কস্টটা কিন্তু তোমার হচ্ছে ডিসক্রিশনারি কস্ট। এটাকে ফিক্স কস্টই, ফিক্স কস্টের মধ্যে দুইটা পোরশন, একটা হচ্ছে তোমার ডিসক্রিশন, আর একটা হচ্ছে, মানে ডিসক্রিশনারি কস্ট বলে, একটা হচ্ছে কমিটেড। ডিসক্রিশন বলতে ধরো কেউ তোমার 50 কোটি টাকা খরচ করে অ্যাড তৈরি করতে পারে, কেউ 5 লাখ টাকায় অ্যাড তৈরি করতে পারে। তাহলে এটা কিন্তু কোম্পানির ডিসক্রিশন বা কোম্পানির ইচ্ছা, সে কত টাকায় করবে। তাহলে যে ধরনের কস্টের ক্ষেত্রে কোম্পানির নিজস্ব তোমার ওই বিষয়টা ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে, সেই কস্টটাকে বলা হয় তোমার ডিসক্রিশনারি কস্ট। আর যেটা তোমার ধরো ডিসিশন অলরেডি নিয়ে নিছে, যেমন ধরো ডাচ বাংলা ব্যাংক প্রত্যেক বছর ধরো 50 কোটি টাকা স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয়, এবং প্রতি বছরই এই পরিমাণ টাকা তারা দিবে। তাহলে এই ধরনের কস্টকে বলা হয় কমিটেড ফিক্স কস্ট, মানে কোম্পানি কমিটেড এই পরিমাণ টাকা স্টুডেন্টদেরকে দিবে। তাহলে কিন্তু ডিসক্রিশনারি এন্ড কমিটেড বা দুইটাই কিন্তু ফিক্স কস্ট ইন নেচার। তাহলে সানকের ব্যাপারটা হচ্ছে তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো, তার সাথে যে কষ্ট তোমার ইনকার হয়েছে সেটা সান। ডিসক্রিশন হচ্ছে তোমার কোম্পানির ইচ্ছা কোন রেঞ্জে সে এটাকে তার মতো করে খরচ করবে। আর কমিটেড হচ্ছে কমিটমেন্ট করে ফেলছে সোসাইটির কাছে বা ইয়ার কাছে, কারো কাছে, কোনো পার্টির কাছে, ওই কষ্টটা তোমাকে ইনকার করতে হবে। মানে এক একটা কস্টের কে এক এক ভাবে এক্সপ্লেন করা যায়, বাট মোর অর লেস সবই কিন্তু আসলে একই পরিমাণ আউটলে
হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ডিপেন্ড করে তোমার ডিসিশন। এখানে ডিসিশন অনুযায়ী এটা ভ্যারি করতে পারে। ঠিক আছে? আর কি কোনো প্রশ্ন আছে? দেখো এখানে বলা আছে a sunk cost is a cost that has already been incurred and that cannot be changed by any decision made now or in the future, because sunk cost cannot be changed by any decision. They are not differential cost, and because only differential costs are relevant in a decision, sunk cost should always be ignored. মানে যেটা অলরেডি হয়ে গেছে, যেটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আর কোনো স্কোপ নাই, সেই কস্ট হচ্ছে সান কস্ট। বাট যে স্টেজে স্কোপ ছিল সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল। যখন তোমার একাধিক অপশন, তুমি কোথায় খরচ করবা তখন তোমার একটা অপশন ছিল, বাট যখনই খরচ করে ফেললা তখন হয়ে যাচ্ছে সান কস্ট। দেখো টু ইলাস্ট্রেট এ সান কস্ট, অ্যাজিউম দ্যাট এ কোম্পানি পেইড 50,000 টাকা several years ago for a special purpose machine. The machine was used to make a product that is now obsolete and it is no longer being sold. Even though in hindsight purchasing the machine may have been unwise, the 50,000 cost has already been incurred and cannot be undone, and it would be fully to continue making the obsolete product in a misguided attempt to recover the original cost of the machine. In short, the 50,000 original paid for the machine is sunk cost that should be ignored in current decision. ধরো তুমি বাংলাদেশের হঠাৎ করে দেখলা যে পলিথিন ব্যাগের হিউজ ডিমান্ড, এই পলিথিন ব্যাগের ডিমান্ডের কারণে তুমি প্রচুর পরিমাণে বিদেশ থেকে, চায়না থেকে একটা মেশিন আনলা, প্রতি মিনিটে লাখ লাখ পিস পলিথিন প্রডিউস করতে পারে। তাতে তুমি চিন্তা করো তোমার লেবার কস্ট কমে যাবে, অন্যান্য কস্ট কমে যাবে, এবং এটা তুমি 5 বছর স্মুথলি রান করাও, তাহলে তোমার মেশিনের টাকা উঠেও তোমার অনেক টাকা লাভ থাকবে। তুমি আনার পরই কিছুদিন পরে সরকার কি করলো, মানে পলিথিন উৎপাদন নিষিদ্ধ করে দিল। তাহলে কিন্তু তুমি এটা রিসেলও করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। বাট যখন তুমি ডিসিশনটা নিচ্ছিলা তখন কিন্তু জানো না এই ধরনের একটা ডিসিশন আসতে পারে। তাহলে যেই কষ্টটা তুমি ইনকার করে ফেলছো, এটা থেকে কোনো রিকভার যদি করা না যায়, ওটা যদি ওখানেই শেষ হয়ে যায়, তখন সেই কষ্টটাকে বলা হয় সান কস্ট। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, এখন আমরা তোমাদের বিভিন্ন ধরনের কস্টের নাম বলেছি। এই কস্টগুলোকে আমরা যদি একসাথে এখানে বিভিন্নভাবে দেখি, আমরা কস্ট থেকে তৈরি করি কস্ট শিট। তো শিট তৈরি করার আগে আমাদের কস্টের ইস্যুগুলো ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, বোঝার জন্য ধরো তোমার কিছু টার্ম আছে কস্ট অ্যাকাউন্টিং এ, যেমন ধরো এখানে একটা, এই যে প্রোডাক্ট কস্ট, এই যে পিরিয়ড কস্ট। তোমরা তো শুনেছো একটা প্রোডাক্ট প্রডিউস করতে যে কস্টগুলো লাগে সেটাকে বলছে প্রোডাক্ট কস্ট, আর একটা পিরিয়ডে উৎপাদন হোক বা না হোক যে কস্টগুলো আমার লাগে ফিক্সড নেচারের, সেগুলো বলছে পিরিয়ড কস্ট। এখন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, একটা প্রোডাক্ট প্রডিউস করতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছ $69,000 দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। এখানে তোমার দুইটা টার্ম, একটা হচ্ছে প্রাইম কস্ট এন্ড কনভার্সন কস্ট, আরেকটা আছে প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ড কস্ট। এইগুলো হচ্ছে চারটা কস্ট এখানে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রডিউস করি। তো প্রাইম কস্ট কোনগুলোকে বলি, দেখো লেখা আছে প্রাইম কস্ট ইজ দ্য সাম অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এন্ড ডাইরেক্ট লেবার কস্ট। তার মানে ডাইরেক্ট যে কস্টগুলো আছে সেগুলোর সামেশনকে আমরা বলি প্রাইম কস্ট। তাহলে কনভার্সন কস্টটা কি, ধরো কোন একটা প্রোডাক্টকে যদি আমরা, মানে র মেটেরিয়াল কি কাঠ, এটাকে প্রডিউস করি যদি টেবিল ধরো বা ফার্নিচার,
তাহলে কনভার্ট হয়ে কাঠটা কি হচ্ছে, টেবিল হয়ে যাচ্ছে বা ফার্নিচার হয়ে যাচ্ছে। তাহলে র ম্যাটেরিয়াল ছিল কি, কাঠ। তাহলে একটা র ম্যাটেরিয়ালকে ফিনিশ গুডসে কনভার্ট করতে যে কস্টটা লাগে সেই কস্টটাকে বলা হয় কনভার্সন কস্ট। তাহলে প্রাইম কস্ট এবং কনভার্সন কস্ট এই দুটা সামেশনকে আমরা বলি নরমালি প্রোডাক্ট কস্ট। তাহলে দেখো এখানে আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ৬৯,০০০ পাউন্ড, ডাইরেক্ট লেবার আছে ৩৫,০০০ পাউন্ড। তাহলে আমি যদি প্রাইম কস্ট বলি তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার এই দুটাকে যোগ করলে বলা হয় প্রাইম কস্ট। তাহলে ৬৯,০০০ আর ৩৫,০০০ যোগ করলে যে কস্ট সেই কস্টটাকে বলা হচ্ছে প্রাইম কস্ট। আর প্রোডাক্ট কস্ট কোনটা, একটা প্রোডাক্ট প্রডিউস করতে কি লাগে, ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, ওভারহেড লাগে। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটা যোগফলকে একসাথে বলা হয় প্রোডাক্ট কস্ট। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে কনভার্সন কস্ট কত এখানে বলো তো? না না, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ তো পিরিয়ড কস্ট, প্রোডাক্টের সাথে সম্পর্ক নাই তো। সেল রিলেটেড খরচ এবং প্রশাসনিক ব্যয়, উৎপাদন হোক বা না হোক তোমার তো গোডাউন রাখতেই হবে। তোমাকে উপরে লেখা আছে কনভার্সন কস্ট কি। হ্যাঁ হ্যাঁ, কারণ ম্যাটেরিয়ালটা থেকে তুমি কনভার্ট করতেছো কিসে, ফিনিশ গুডসে। ফিনিশ গুডসে কনভার্ট করতে তোমার কি লাগবে, লেবার আর ওভারহেড। তাহলে এই ৩৫ আর ১৪,০০০ এই দুটার যোগফলকে বলা হচ্ছে তোমার কনভার্সন কস্ট। ঠিক আছে? আর ম্যাটেরিয়াল এবং লেবারের যোগফলকে কি বলা হচ্ছে, প্রাইম কস্ট। ৬৯,০০০ ৩৫,০০০ এই যোগফলকে বলা হচ্ছে প্রাইম কস্ট। আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটাকে বলছে প্রোডাক্ট কস্ট। তাহলে এখানে ২৯,০০০ আর ৫০,০০০ এটাকে বলা হচ্ছে পিরিয়ড কস্ট। এই কস্টগুলো এখানে আছে। প্রোডাক্ট কস্ট ইকুয়াল টু ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটা যোগ করলে প্রোডাক্ট কস্ট। সেলিং এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে পিরিয়ড কস্ট। ডাইরেক্ট লেবারকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই দুটো যোগ করলে পাওয়া যায় কনভার্সন কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার যোগ করলে পাওয়া যায় প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট, কনভার্সন কস্ট, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট। শর্ট নোট আসে সংক্ষেপে যে চারটা কস্ট সম্পর্কে লিখো। তাহলে দেখো একসাথে চারটা কস্টকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পার্থক্যগুলো কোথায়, একটা প্রোডাক্টকে প্রডিউস করতে গেলে মুখ্য যে উপাদানগুলো লাগে তার সামেশনকে বলছি আমরা প্রাইম কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার ছাড়া কোনো প্রোডাক্টের স্ট্রাকচারই দাঁড় করানো যায় না। এখন এই ম্যাটেরিয়াল এবং লেবারকে তার সাথে যদি ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেই তখন আমরা একটা টোটাল প্রোডাক্ট পাই। আর ম্যাটেরিয়ালকে কনভার্ট করছি তাহলে কি দিয়ে, লেবার দিয়ে আর ওভারহেড দিয়ে। তাই লেবার এন্ড ওভারহেডের যোগফলকে আমরা বলছি কনভার্সন। তাহলে প্রোডাক্ট কস্ট, প্রাইম কস্ট, পিরিয়ড কস্ট, কনভার্সন কস্ট, চারটা কি ক্লিয়ার? এই যে দুটা কস্ট কার্ভ দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা লম্বা লাইন, এই লাইনটাকে বলা হচ্ছে ফিক্স কস্ট। আর এই যে একটা লাইন জিরো থেকে উপরের দিকে আপওয়ার্ড, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এই যে এখানে তোমাদের কিন্তু কমিটেড ফিক্স কস্ট, ডিসক্রিশনারি ফিক্স কস্ট এই ধরনের কথা কিন্তু আছে একটু আগে যেগুলো আলোচনা করলাম। এখন এই যে তুমি কস্টের ডিসকাশন গুলো দেখছো, এগুলো থেকে তোমার এই দুটা কম্বিনেশনকে বলা হয় মিক্স কস্ট, যার মধ্যে বোথ ফিক্সড এন্ড ভেরিয়েবল দুইটা এলিমেন্টে আছে। ফিক্সড এন্ড ভেরিয়েবল দুইটা এলিমেন্ট সহ যে কস্ট সেটার কম্বিনেশনকে বলছি আমরা মিক্স কস্ট। এখন পরীক্ষার সময় প্রশ্ন আসে, মিক্স কস্ট দেওয়া থাকে, এখান থেকে তোমাকে ফিক্স বের করতে বলে কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল। তো এখানে অনেকগুলো মেথড আছে, আমরা এখানে খুব সহজ যে মেথডটা সেটা নিয়ে আলোচনা করব, হাই লো পয়েন্ট মেথড। যদিও আরো অনেক মেথড আছে, লিস্ট স্কয়ার মেথড আছে, রিগ্রেশন অ্যানালাইসিস আছে, স্ক্যাটার গ্রাফ আছে, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস আছে, অ্যাকাউন্ট অ্যানালাইসিস আছে, বহু ধরনের অ্যানালাইসিস আছে। এগুলো আসলে আমরা এত ডিটেইল জানার দরকার নাই, আমরা সিম্পল একটা সহজ জানবো, হাই লো পয়েন্ট মেথড। হ্যাঁ, তাহলে এখানে তো কস্ট ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু a প্লাস bx। তোমরা এই ধরনের ফাংশন বা ফর্মুলা বিভিন্ন জায়গায় তোমরা পড়েছো তাই না? y কে আমরা বলছি এখানে টোটাল মিক্স কস্ট বা টোটাল কস্ট, যেটা a হচ্ছে ফিক্স কস্ট আর b হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, x হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি। এখন এই যে y ইকুয়াল টু 25,000 প্লাস 3x 3.00x, এটাকে আমরা বলছি কস্ট ফাংশন, এটাকে বলা হচ্ছে কস্ট ফর্মুলা। y এখানে হচ্ছে ফিক্স কস্ট 25,000, y হচ্ছে এখানে টোটাল কস্ট বা মিক্স কস্ট, 25,000 হচ্ছে এখানে ফিক্স কস্ট, আর এটা ভেরিয়েবল 3 হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর x হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল। তাহলে এটা হচ্ছে কস্ট ফাংশন বা ফর্মুলা। এখন এইখান থেকে তুমি যদি কস্ট গুলোকে সেপারেট করতে চাও, অনেকগুলো মেথড আছে। এই যে এখানে যেমন
ডায়াগনোস ইজ দ্য কস্ট বিহেভিয়ার উইথ এ স্ক্যাটার গ্রাফ প্লট। এখানে গ্রাফিক্যালি পয়েন্টগুলোকে প্লট করে একটা লাইন ড্র করাকে বলা হয় স্ক্যাটার গ্রাফ। ওটা আসলে দরকার নাই। এখানে যে দেখো যে বিভিন্ন জায়গায় পয়েন্ট আউট করে এই লাইনটাকে দেখাচ্ছে স্ক্যাটার গ্রাফ, তাহলে মানে খুব ইজিলি ট্রেস করা যায় কোন রেঞ্জের মধ্যে এই কস্টটা আছে। ওগুলো দরকার নাই। যেটা হাইলো পয়েন্ট মেথড সেটা বলছি। হাইলো পয়েন্ট মেথডের ফর্মুলাটা হচ্ছে যে চেঞ্জেস ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি। তার মানে তোমাকে cost at the high level of activity minus cost at the low level of activity divided by high activity level low activity level, এতে তুমি যেটা পাবা সেটা পাবে ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্টটা যদি পেয়ে যাও এখানে, এই যে ভেরিয়েবল কস্ট বলতে এখানে বি, ভেরিয়েবল কস্ট হচ্ছে এখানে ফাংশনের মধ্যে হচ্ছে বি। এই ভেরিয়েবল কস্ট যদি তুমি পেয়ে যাও, এক্স হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, এটা দিয়ে যদি তুমি এটাকে করো আর এখানে যদি টোটাল কস্টটা বসাও, তাহলে অটোমেটিক্যালি তুমি তোমার ফিক্সড কস্ট কত বের হয়ে আসবে। তো এই জিনিসটাকে এখানে হাইলো পয়েন্ট মেথডে যদি আমরা করি, খেয়াল করে দেখো এখানে যে কস্ট গুলো ছিল, এখানে সবচেয়ে হাই কস্ট কত আছে দেখো তো কোন মাসে? জুন মাসে। জুন মাসে কত সেটা ৯,৮০০, আর অ্যাক্টিভিটি কত ৮,০০০, মানে ৮,০০০ অ্যাক্টিভিটির কস্ট হচ্ছে ৯,৮০০, তাই না? এটা হচ্ছে হাই। লো কত? মার্চ মাসে। তাহলে ৭,৪০০ হচ্ছে লো কস্ট। তাহলে ৯,৮০০ মাইনাস ৭,৪০০, এটা দিয়ে ভাগ দিলে তুমি কস্টের ডিফারেন্সটা পেয়ে যাবে না? আর ৮,০০০ থেকে ৫,০০০ মাইনাস দিলে তুমি অ্যাক্টিভিটি ডিফারেন্সটা পেয়ে যাবে না? এই জিনিসটা এখানে করেছে দেখো, এই ৯,৮০০ থেকে ৭,৪০০ মাইনাস করে পেয়েছে ২৪০০, এটা হচ্ছে তোমার গ্যাপ। ৮,০০০ থেকে ৫,০০০ ৩,০০০, তাহলে তুমি ডিভাইড করলে ২,০০০ কে ৩,০০০ পেশেন্ট দিয়ে ৮০ পয়সা করে পার পেশেন্ট ডে, এই ৮০ পয়সা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখন এই ৮০ পয়সাকে তুমি যদি ওই ফর্মুলায় প্লট করো, টোটাল কস্ট ছিল ৯,৮০০ জুন মাসে, ৮০ পয়সা পার পেশেন্ট, অ্যাক্টিভিটি ছিল ৮,০০০, তাহলে ৮০,০০০ কে ৮,০০০ দ্বারা মাল্টিপল করে ৩,৪০০, তাহলে ফর্মুলাটা দাঁড়ায় y ইকুয়াল টু ৩,৪০০, এটা হচ্ছে ফিক্সড কস্ট, আর 0.8x হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই হচ্ছে কস্ট ফাংশনটা। তাহলে আমরা কিন্তু ইজিলি জেনে গেলাম এখানে ভেরিয়েবল কস্ট কত, ফিক্সড কস্ট কত এবং মিক্স কস্ট কত। আমাকে মিক্স কস্ট দেওয়া থাকবে, পরীক্ষা প্রশ্নে আসবে, এখান থেকে সেপারেট করতে কতটুকু কস্ট ভেরিয়েবল, কতটুকু কস্ট ফিক্সড। তাহলে হাইলো পয়েন্ট মেথডটা অনেক ইজি না? এখানে লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে আমরা এখানে এক্সট্রিম দুইটা ভ্যালু নিয়ে কাজ করতেছি, হাই কস্ট এবং লো কস্ট, তাই না? যদি কস্ট গুলো খুবই স্ক্যাটার্ড ভাবে হয়, ধরো সিজনাল প্রোডাক্টিভিটির কারণে এক সময় খুব বেশি কস্ট লাগতেছে 2 মাস, আবার দেখা গেল অনেক সময় প্রোডাক্টিভিটি নাই, ওই সময় কস্ট লাগবে না, তাহলে কিন্তু তোমার যে রেজাল্টটা আসবে এভারেজে, সেটা কিন্তু তোমার ট্রু রিফ্লেকশন অফ দ্য অ্যাফেয়ার্স হবে না, তাই না? খুবই স্ক্যাটার্ড থাকবে, ডেভিয়েশনটা অনেক হাই থাকবে, হাই এবং লো এর মধ্যে। তাই হাই লো মেথড ইজি হলেও এটা আমার ট্রু রিফ্লেকশন অফ দ্য হোল সিচুয়েশন দেয় না। ট্রু রিফ্লেকশনটা আমাদের হোল আসে কিসে? সেটা আসে হচ্ছে আমাদের এই যে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিসের জন্য স্ট্যাটিস্টিক্যালি ইচ এন্ড এভরি ভ্যালুকে আমরা যোগ বিয়োগ করে করি, এটা একটু কমপ্লিকেটেড, মানে এটা নরমালি আসলে করতে গেলে তোমার সফটওয়্যার দিয়ে করলে ভালো, দ্যাটস ওয়াই আমরা এখানে করি না। তাহলে আমরা এখান থেকে এই চ্যাপ্টার থেকে যা জানলাম বা এই চ্যাপ্টারের যা আমাদের লার্নিং অবজেক্টিভ, সেটা হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন, কস্টের টাইপস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা কি কি ধরনের কস্ট দেখি সেগুলো, এবং পাশাপাশি আমরা যদি মিক্স কস্ট থাকে সেখান থেকে হাইলো পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে কিভাবে আমরা কতটুকু ফিক্স কতটুকু ভেরিয়েবল আমরা কিভাবে বের করি, এই রিলেটেড প্রবলেম গুলো এখানে আছে। আচ্ছা, এর আগে এখানে দেখো একটা প্রবলেম এবং সলিউশন দেওয়া আছে। এখানে অনেকগুলো কস্ট আছে, সেই কস্টের নেচার থেকে তোমাকে বের করতে হবে এটা কি কস্টের মধ্যে পড়ে। যেহেতু আমরা অনেক ধরনের কস্ট পড়েছি, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, পিরিয়ড কস্ট, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, সান কস্ট, অপরচুনিটি কস্ট, অনেক ধরনের কস্ট আমরা পড়েছি। যেমন ধরো দ্য টেবিল আর মেড অফ উড দ্যাট কস্ট 100 পার টেবিল, এটা তার মানে কি পার টেবিল মানে ভ্যারি করতেছে, তাহলে এই কস্ট হচ্ছে একটা ভেরিয়েবল কস্ট। নাম্বার 1 হচ্ছে ভেরিয়েবল কস্ট। আবার দ্য টেবিল আর অ্যাসেম্বল বাই ওয়ার্কার এট এ ওয়েজ কস্ট 40 পার টেবিল, এটা কিন্তু ভেরিয়েবল কস্ট। 2 নাম্বার কস্ট কিন্তু ভেরিয়েবল কস্ট। 3 নাম্বার কি, ওয়ার্কার অ্যাসেম্বলিং দ্য টেবিল আর সুপারভাইজড বাই এ ফ্যাক্টরি সুপারভাইজার হু ইজ পেড 38,000 টাকা পার ইয়ার, মানে উনি সুপারভাইজ করুক বা না করুক ইয়ারলি তাকে 38,000 টাকা দেওয়া হবে। এই 38,000 কস্ট হচ্ছে কিন্তু একটা ফিক্সড কস্ট, এটা হচ্ছে একটা ফিক্সড কস্ট। এইভাবে প্রত্যেকটা কস্টকে এখানে কোনটা কোন কস্ট এবং কোন ক্যাটাগরিতে পড়ে সেটা প্রবলেম এন্ড সলিউশন দেওয়া আছে, এটা দেখবা। এখানে এই যে ওই অ্যাক্টিভিটিস গুলো দেওয়া আছে, কস্ট দেওয়া আছে,
তোমাকে এখানে কস্ট ফর্মুলা বাইর করতে বলছে, কস্ট এস্টিমেট করতে বলছে হাইলো পয়েন্ট মেথডে। এই দুইটা প্রবলেম এবং সলিউশন এবং উপরের যে টাইপস গুলো আছে, ক্লাসিফিকেশন গুলো আছে, এই সব কিছু মিলে চ্যাপ্টার 2। আর প্রতিটা বইয়ের গ্লোসারিটা পড়বা, গ্লোসারিতে প্রতিটা চ্যাপ্টারের যে নতুন নতুন টার্ম গুলো আছে, এই টার্ম গুলো এখানে তুমি পড়লে আরো অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রবলেম, ধরো তোমাদের ক্লাসে যতটুকু ইস্যু ডিসকাস করা হয়েছে এখন, এই বিষয়গুলো সবগুলো ইম্পর্টেন্ট পার্টটুকু নিয়ে করা। যেমন তোমার কস্ট ক্লাসিফিকেশন, তারপর কস্টের তোমার ওই টাইপস, তারপরে তোমার হচ্ছে হলো কস্টকে সেপারেট করার মেথড গুলো। এর মধ্যে হাইলোটা শুধু বলছি, আরো অন্যান্য মেথড আছে। থিওরিটিক্যালি তুমি অনেকগুলো জানবা, বাট প্র্যাকটিক্যালি বা ম্যাথমেটিক্যালি ইজি যেহেতু হাইলো পয়েন্ট মেথড, তাই হাইলো পয়েন্ট মেথডটা তোমরা দেখবা। এখানে হ্যালো পয়েন্ট মেথড কিভাবে করা হয়, আর বিভিন্ন ধরনের কজ দেওয়া আছে, সেটা কোনটা কোন ক্লাসের মধ্যে পড়ে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, যেগুলো যেগুলো কথা বললাম, দুইটা প্রবলেম সলিউশন দেওয়া আছে, যেটা এই দুটো হচ্ছে ফর ম্যাথমেটিক্যাল পারপাস, এন্ড আদার যে ডিসকাশন গুলো আছে দিস ইজ ফর, মানে এগুলো সব হচ্ছে ফর তোমার থিওরিটিক্যাল পারপাস। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তাহলে এতটুকুই আজকে।